আচ্ছা স্যার। রুদ্র আবার সেজুতির দিকে তাকালো। একটু আগেই রাগ ঢাকে চেহারা বিলীন তার, বরং দাঁত বের করে হেসে হেসে কথা বলছে কারোর সাথে। রুদ্র ভুরু বাঁকালো। বসির তখন কেবিনের দরজায় সে শশব্যস্ত ডাকলো, 1 সেকেন্ড বসির। বসির দাঁড়িয়ে যায়, এগিয়ে আসে। হ্যাঁ স্যার। রুদ্র সেজুতির দিকে চোখ রেখে বলল, থাক, কাউকে কিছু বলার প্রয়োজন নেই, তুমি যাও। বশিরের মস্তিষ্ক পার করে চলে গেল সব, কিন্তু প্রশ্ন করার স্পর্ধা ওনার নেই। তাই চুপচাপ বেরিয়ে গেলেন আগের ন্যায়। 1 সপ্তাহ পর তোহাকে দেখে রুদ্রের প্রতি ফুসফুস করা ক্ষোভ মুছে গেল সেজুতির। বেচারি এতটা সময় ডুবেছিল কাজে, চাপের ডানে বাম দেখার সময় অবধি পায়নি। সে ডাকলো প্রথমে। তোহা তাকালো তখন, ঠোঁটে হাসি টেনে বলল, আরে সেজুতি, কি খবর তোমার? আমি ঠিক আছি। তুমি তো গিয়েছিলে প্রায় গায়েব হয়ে, হঠাৎ উদয় হলে কোথা থেকে? বাবার একটু শরীর খারাপ ছিল। অনিল বলেনি তোমায়? হ্যাঁ বলেছে। তারপর অনিলের দিক চাইল সেজুতি। তোহার সামনে তার ডেস্ক, কাজে ভীষণ ব্যস্ত এখন, অথচ মাঝে মধ্যে দেখছিল সেজুতিকে। দৃষ্টিতে চোর চোর ভাব পরিষ্কার। সেজুতি আর ওর ডেস্ক আড়াআড়ি, তাই স্পষ্ট বিষয়টা বুঝে ফেলল সেজুতি। অনিলের হাবভাব খটকা লাগলো কেমন। একটু বাজিয়ে দেখার আশায় আগ বাড়িয়ে শুধালো, কী ব্যাপার অনিল, তুমি আজ এত চুপচাপ? অনিল যেন থতমত খেলো খানিক, পরপরই মেকে এসে বলল, কই না তো, কাজ করছিলাম। কেমন আছো তুমি? ভালো। তোহা অবাক হয়ে বলল, তোমরা একে অপরকে তুমি বলছো কবে থেকে? অনিল ছোট করে জানায়, ওই আর কি, একসাথে কাজ করি। আপনি আগে আর কতক্ষণ? তোহা মুচকি এসে বলো, বুঝতে পেরেছি। সে যদি তোমার শরীর ঠিক আছে এখন? সে যদি শ্বাস পেল, ভাবলো অনিল হয়তো কালো রাস্কের কথাটা বলেছে। জোর করে হাসলো একটু, তবে জিজ্ঞেস করতে মন চাইছিল, ওই জুসের রাবডালে আসলে ছিলটা কি? সে যদি বেশ বুঝতে পারছে ওইসব অনিলের জন্যই হয়েছে। জুসে উল্টাপাল্টা কিছু থাকলে ওকে সাপ সাপ বলতেই পারতো। কি এমন জিনিস যা খেয়ে একেবারে দিক দিশা খুইয়ে গেছিল ওর? কিন্তু তোহার সামনে সে কথা তুলল না। কি না কি ভাবে আবার। গল্পে ইতি টেনে কম্পিউটার অন করলো। পা নাড়িয়ে ভাবছিল কি করবে, কাজ তো নেই, আজকে আরামসে অফিস পার করবে তাহলে। ভাবনাতে দড়িও পড়ল না। এর মধ্যে টেবিলের উপর ভারী কিছু পতন হয়। কাঠের পয়া দুলতে সে যদি মনিটর থেকে চোখ তুলে চাইল। এক গাদা ফাইল দেখে বলল, এগুলো কি? বসিরের গালে পান উঁচু হয়ে আছে একপাশ, চিবোতে চিবোতে বলেন, এগুলো ফাইল রিচেক করে লাঞ্চ ব্রেকের আগে বস জমা দিতে বলেছেন আপনাকে। আমি আসি। তারপর দুটো পায়ে চলে গেলেন উনি। সেজুতির ভুরু তখন কপালে। বিমূর নেত্র ফাইল দেখে দেখে কয়েকবার ঝাপটালো। গুনে গুনে প্রায় 15টা ফাইল হবে এখানে, এতগুলো মাত্র 1 ঘন্টায়। আদৌ সম্ভব? এই লোকের পেটে পেটে তবে এই ছিল। কাজ নেই বলে বলে মহাকাশ ধরিয়ে দিলেন। মনে মনে রুদ্রের বংশকে গালি দিয়ে উড়িয়ে দিল সেজুতি। কালো কালো চেহারা প্রথম ফাইলের প্রথম পৃষ্ঠাটা উল্টালো। অমনি ভেতর থেকে জ্যান্ত তেলাপোকা ছুটে তেড়ে এলো ওর দিকে। সেজুতি আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার ছিল অমনি। আ হাওয়ার বেগে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালো। কোলাহলহীন অফিসের তার গগনবিদারী আওয়াজ পৌঁছে গেল প্রতিটি কোণায়। ভরকে চমকে চাইল সবাই। রুদ্র বেরিয়ে এলো কেবিন থেকে। তাকে দেখে হতভম্ব সবার সম্বিত ফিরে তটস্থ বেগে দাঁড়িয়ে যায়। কিন্তু সে যদি হুঁশ নেই, সে তখনও চিৎকার করছে। রুদ্র এসে বাস্কাই গলায় শুধালো, হোয়াট দ্য হেল, কি হচ্ছেটা কি এখানে? সে যদি চিৎকার শেষ, ভয় ডর উবে গেল, বরং শক্ত হয়ে দাঁড়ালো কাটার ন্যায়। রুদ্র দাঁত চিবিয়ে বলল, অফিসের ডাকাত পড়েছে, চেঁচাচ্ছেন কেন এইভাবে? সে ভয়ে ভয়ে আঙুল ইশারা করে, পোকা, আপনার ফাইলে পোকা। রুদ্র ক্ষুদ্র চোখে দেখানো স্থানে ফিরল। ডেস্কের উপর পুরাতন ফাইলের বিশাল স্তম্ভ দেখে টান টান হলো ভুরু। অত ছায়া করে থাকা বাকিদের দিক চেয়ে হুকুম দিল, আপনারা নিজেদের কাজ করুন। মুহূর্তে সবাই বসে পড়ে। কাজে মন দেয় চটপট। সে যদি জড়সড় হয়ে দাঁড়িয়ে তখনও। রুদ্র ফাইলের কাছে যায়, উল্টে পাল্টে দেখে বলে, অফিসের পিনপলতা নীরবতার মাঝে এক স্তম্ভ বেশে দাঁড়িয়ে সেজুতি। চারপাশে বসে থাকা লোকেদের ভেতর ওকে দেখতে তালগাছের মতন লাগছে নিশ্চয়ই। রুদ্র তার সামনে রাখা ফাইল উল্টে পাল্টে দেখছে। পুরো 2 ভুরু গুটি কতর ভাঁজ, প্রখর কৌতূহলী চোখ মুখ,
যেন এই ফাইল নতুন দেখছে সে। বিষয়টা অদ্ভুত লাগছে সেজুতির, কিন্তু এর থেকেও সে চিন্তিত নিজের বসা নিয়ে। দাঁড়িয়ে আছে তো আছেই, ঠিক বসবে কখন? রুদ্র তো একটা আবার বসতেও বলছে না। আবার মেয়েটা নিজে থেকে বসলো, দেখা গেল চেতে গিয়েছে। আর এই লোকের নামের মতোই রাগী রূপ, ভীষণ ভয়াবহ, একেবারে রুদ্রমূর্তি। সে যদি তোহার দিকে তাকায়, যা ভেবেছিল তাই। এই তো ঠিক জানতো এই মেয়ে কাজ রেখে হা করে রুদ্রকে দেখছে। আহা কি সুন্দর চাহনি, চোখে যে পলক ফেলতে হয় মাঝে মধ্যে, এটাও মাথায় নেই হয়তো। এসব যদি অনিল দেখে, সে যদি অনিলের দিকে তাকায়, অনিল পেছনে তো দূর, আশেপাশেও দেখছে না। পুরো দস্তুর মনোযোগ কাজের মধ্যে, যেন তার মতো ব্যস্ত কাজ পাগল মানুষ অফিসে আর নেই। সবাই বসকে দেখে পছন্দ করা ধান্দা। সে যদি মাথা নাড়ল দুপাশে, বাকি সবাইকে একবার একবার দেখে আবার রুদ্র দিকে ফেললো। সে ঝুঁকে ফাইল দেখছিল এত সময়, সোজা হলো এবার। চতুর্দিকে ডেস্ক ভর্তি মানুষ, রুদ্র ভয়ে কাজে মগ্ন থাকলেও ঘুরে ফিরে তাদের চোরা নজর এদিকেই। গতকাল রুদ্র ওইভাবে সেজুদেরকে কোলে নেওয়ার পর থেকেই ওদের নিয়ে নীরব কানাঘোষা চলমান। রুদ্র পকেটে এক হাত গুজে দাঁড়ায়, ভুরু কুঁচকে শোধালো, এই ফাল কোথায় পেয়েছেন? বশির ভাই দিয়ে গিয়েছেন। শৈলপ্রান্ত বেঁকে গেল ওর। বশির? সে যদি ঘাড় ঝাঁকালো, সহজ গলায় বলল, এগুলো তো 1 ঘন্টা মধ্যে জমা করতে হবে, তাই না স্যার? রুদ্র ভ্রান্ত, বিম্র নিয়ে চেয়ে রইল কিতক্ষণ, যেন কিছুই বুঝতে পারেনি। তারপর চোখ ফেরায়, জিভ ভেজালো পীড়প ঠোঁট, একটু চুপ থেকে জানালো, প্রয়োজন নেই, রেখে দিন। সে যদি কোনো হু হা না শুনে লম্বা কদমে কেবিনের দিকে এগোয় সে। সঙ্গে সঙ্গে পড় থেকে দাঁড়িয়ে যায় আবার। শুধু হাবলার মতো চেয়ে থাকলো মেয়েটা। সব কেমন মাথার উপর দিয়ে গেল। চেক করতে হবে না, তাহলে পাঠালো কেন? সে যে ধরেই নিয়েছিল এসব রুদ্র পাঠিয়েছে, কারণ এমন ধরবাঁধার সময়সূচি যে ব্যতীত অন্য কেউ দেবে না। অথচ মানুষটার হাবভাব দেখে মনে হলো যে কিছুই জানেন না এসবের। পরপর কাজ উছালো সেজুতি, বিড়বিড় করলো, তাতে আমার কি, কাজ থেকে বেঁচে গেছি এই কপাল। চাপা খুশি নিয়ে চেয়ারে বসলো সে। কিছু সময় বাদে বসির এসে ফাইল নিয়ে গেলেন। এর মধ্যে একবারও আশেপাশে দেখলেন না। মুখের অবস্থা বেশ খারাপ। রুদ্রের প্রকাণ্ড ঝাড়ি খেয়েছেন হয়তো। ফাইল নিয়ে সোজা রুদ্রের কেবিনে ঢুকলেন তিনি। সে যদি টেবিলের সাথে ঠেস দিয়ে গালে হাত দিল। এখন কি ওসবে রুদ্র চেক করবে, নাকি বশির ভাইকে দিয়ে করাবে? তার প্রশ্নকে আরও প্রগাঢ় করতে আচমকা লুবনাকে কেবিনে ঢুকতে দেওয়া যায়। প্রথমে নক করলো, তারপর ঢুকলো ভেতরে। সে যদি খানিক নড়েচড়ে বসলো, কিছু একটা হয়েছে নিশ্চিত। সে গলা উঁচিয়ে দেখার চেষ্টা করলো যদি কাছের মধ্যে থেকে কিছু বোঝা যায়, কিন্তু না, সে আশায় ছাই নিয়ে কিছুই দেখা গেল না। একটু বাদে বসে বেরিয়ে এলেন। সে যদি টনক নড়ল, তখনই মনে পড়ল এখান থেকে কিছু দেখা না গেলেও রুদ্র কেবিন থেকে বাইরের সব স্পষ্ট। এই রে, আমি যে তখন উকিঝুঁকি মেরেছি, যদি দেখে ফেলেন। সে যদি তৎক্ষণাৎ সোজা হয়ে বসলো, মনিটরে চোখ রাখলো কাজের বাহানায়, কিন্তু মনের উসখুস কি আর কমে? গিরাপাকারে উঁচু উঁচু বিল্ডিং গাচ্ছে তারা। বড্ড জানতে ইচ্ছে করছে এর ভেতরে আসলে হচ্ছেটা কি। এসব কি লুবনা? রুদ্র কড়া কণ্ঠে লুবনা ঢোক গিলল। না জানার ভান করে বলো, আমি তো জানি না স্যার। কি এগুলো? চিনতে পারছো না, নাকি ফাইল কখনো দেখোইনি? লুবনা মৃদু হাসার চেষ্টা করে বলো, দেখেছি, কিন্তু এসব আপনি আমাকে কেন বলছেন? সেটাই বুঝতে পারছি না। রুদ্র তপ্ত চোখে চায়, দৃষ্টি দেখে গুটিয়ে আসে সে। স্থূল কণ্ঠে হুঁশিয়ার দেয়, মিথ্যে বলবে না। এসব পুরনো ফাইল মিস সেজুদের টেবিলে কেন পাঠিয়েছ? লুবনা পুনরায় ঢোক গিলল। রুদ্র রক্তিম চেহারা, গোলবিল কাঠ হচ্ছে কুরুমে। ছাপাই দিতে বলল, আমি তো স্যার। রুদ্র কথা কেড়ে নেয়। পথিমধ্যে চোখ বুজে দাঁত খিচে বলে, আমি মিথ্যে বলা পছন্দ করি না। ডোন্ট বি লাইরিং। যা জিজ্ঞেস করছি উত্তর দাও। লুবনা মাথা নাড়িয়ে আস্তে করে বলল, আমি পাঠিয়েছিলাম। ভেসে এলো ওর ঠান্ডা আওয়াজ, কেন? লুবনা কি বলে বুঝে উঠছে না। তার উপর রুদ্রর কণ্ঠ, চাহনিতে গুলিয়ে যাচ্ছে সব। নিচু স্বরে জানালো, আসলে স্যার, আমি ভেবেছিলাম যদি আপনার দরকার হয়। রুদ্র 2 ভুরু উছালো। 2 বছর আগের ফাইল আমার ঠিক কী দরকারে পড়বে লুবনা? লুবনা বিচলিত ভঙ্গিতে এদিক ওদিক দেখছে, এলোমেলো পাতা ফেলছে চোখের। পরিষ্কার ধরা পড়ে যাচ্ছে সে। সেজুদিকে খাটানোর সুতায় ফাইলগুলো পাঠানো। রুদ্র লাঞ্চ ব্রেক ছাড়া কেবিন থেকে বের হবে না ভেবেই করেছিল কাজটা।
অথচ নিদারুণভাবে ভেস্তে গেল সব। লুবনার চুপ থাকা রুদ্র পছন্দ হয় না। ওকে দাঁড়াতে দেখে সংখ্যায় নড়ে ওঠে সে। রুদ্র হাসল, এক পেশে স্বল্প হাসির বান ছোটালো রঙিন ঠোঁটে। চোখ সরু করে বলো, ভয় পাচ্ছ কেন? লুবনা সবেগে বলে বসলো, স্যার আমি সত্যি ইন্টেনশনালি কিছু করিনি। মিস সেজুদিকে হ্যারেস করতে তো নয়ই। আমি জাস্ট ভাবলাম উনি একমাত্র কম কাজ করেন অফিসে, সময় পাবেন তাই ওনাকে পাঠিয়েছি, এইটুকুই। রুদ্র হেসে ফেললে এবার। সচরাচর গম্ভীর হাস্যহীন মানুষটার এই সময় হাসি লুবনার হজম হয় না, আরও বেশি ভীতও হয় ও। রুদ্র হৃষ্টচিত্তে বলো, গ্রেট। জিজ্ঞেস না করতেই উত্তর দিয়ে ফেলছ। লুবনা থতমত খেলো, বিস্ময়ের চোখ বড় বড় করতে চাইল। রুদ্র এসে মুখোমুখি দাঁড়ায়। অমনি চিবুক নত করে সে। ও কণ্ঠ শান্ত অথচ নিরেট করে বলল, আজ 3 বছর তুমি এখানে কাজ করছো, সে হিসাবে যথেষ্ট পুরনো এমপ্লয়ি, তাই এত সহজে তোমাকে চাকরিচ্যুত করতে আমি চাই না। লুবনা তড়িৎ মাথা তোলে, ধরফড়িয়ে বলতে যায়, স্যার আমি সত্যি। রুদ্র হাত উঠালো, থেমে গেল ও। পরক্ষণে মিনমিন করে বলো, একজন সামান্য শীর্ষ একশো কর্মচারীর জন্য আপনি আমাকে এভাবে বললেন স্যার? রুদ্র কাটকাট জবাব দেয়, অফিসে এ আর সি বলে কিছু নেই। আমার চোখে তোমরা প্রত্যেকেই একরকমই। আর সে যদি শুধুমাত্র একজন কর্মচারী নয়, সেটাও গতকাল পার্টিতে তোমার বুঝে যাওয়ার কথা। তারপর যদি তুমি তোমার লিমিট ক্রস করতে চাও, আমাকে তোমার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে লুবনা। আই হ্যাভ নাথিং টু ডু। চোখ ভরে উঠল লুবনার, যথাযথ উত্তর দিতে পারল না। রুদ্র কিচ্ছু যায় এলো না সেই পানিতে। সোজা সাপটা বলো, অফিসটা হার্ড ওয়ার্কিংয়ের জন্য লুবনা, কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য নয়। মিস সেজুদের সাথে তোমার কিসের শত্রুতা আমি জানি না, তবে এমন কোনো কাজ করবে না যাতে অফিসে থেকে তোমাকে বার করতে আমি বাধ্য হই। এই অফিসে বস একজনই, রুদ্র রোশন চৌধুরী। ঘোড়া ডিঙিয়ে ঘাস কাটা ঠিক যতটা কঠিন, আমার চোখে কিছু করতে যাওয়া তার থেকেও কঠিন। এই সামান্য কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও। আমি প্রত্যেকবার তোমাকে মনে করিয়ে দেব না, বোঝা গেল? লুবনা চোখ নামিয়ে মাথা নাড়ল। রুদ্র নির্দেশ দেয়, নাও গেট ব্যাক টু ইউর ওয়ার্ক। লুবনা চোখ মুছে যেতে নিলে রুদ্র থামালো ফের। 1 সেকেন্ড, ফিরে চাই সে। রুদ্র বলো, লুবনা, স্বপ্নের মধ্যে চাঁদ ধরা যায়, ছোঁয়া যায়, কিন্তু ঘুম শেষ সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থাকে, সত্যি আর হয় না। ঠিক ওইভাবে মুক্তোর মালাও সবার গলায় মানায় না। এই দুটো কথা সবসময় মনে রাখবে, তাহলে আর কাউকে দিয়ে অপ্রয়োজনীয় ফাইল ঘাটাতে ইচ্ছে হবে না। যাও এখন। স্পষ্ট জবাব। লুবনার ইঙ্গিত বুঝতে অসুবিধে হয় না। সব ছাপিয়ে পুনরায় ক্রোধে চড়া হলো নির্দোষ সেজুতির ওপর। ভেতর ভেতর হিসিস করতে করতে কেবিন ছাড়ল ও। যেতে যেতে আর চোখে মেপে নিল সেজুদিকে। পুরো শরীর আগুন ধরছে ওর, দাউ দাউ করছে মস্তিষ্কের শিরা উপশিরা। একটা 3rd ক্লাস মেয়ের জন্য আজকে এতগুলো কথা রুদ্র শোনালো তাকে। হাউ ডেয়ার হি! কোটিপতি হ্যান্ডসাম কি এই পৃথিবীতে সে একাই? না, মোটেও না। অথচ কি অহংকার, কি কি মেজাজ, সব ওই মেয়েটার জন্য। কাল রুদ্রর সাথে নেচেছে, জলের মধ্যে বুকের সাথে আছড়ে পড়েছে। এ তো কিসের ঘেঁষাঘেঁষি! আর রুদ্র, যেখানে দরকার ছাড়া তাকে কেবিনে অ্যালাউ অবধি করে না, সেখানে ওই মেয়েকে তো মাথায় চড়িয়েছে কেন? শুধুমাত্র ভাইয়ের শালি বলে, নাকি তলে তলে এদের অনেক কিছু চলছে? চলে চলুক, এই চাকরি আর নয়, আজই ছেড়ে দেবে। রিজাইনের কাগজটা রুদ্র মুখে মারবে গিয়ে। পর মুহূর্তে মাথা ঠান্ডা করলো লুবনা, ভাবলো না, রাগের বশে কিছু করা বোকামো হবে। রুদ্র এত জেদ রাগ, এগুলো তো ওর প্রতি তার আকর্ষণের প্রধান হেতু ছিল। তাহলে আজ গায়ে মাখলেও তো চলবে না। রুদ্রকে হাতছাড়া করা নির্বুদ্ধ হবে। এটিও তো অর্থবিত্তের মালিক যে, তাকে হাতের বাইরে রাখা মানে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। সেটা তো করা যাবে না। কিন্তু কিভাবে রুদ্রকে পাবে, কি করলে? প্রতিনিয়ত নিজেকে তুলে ধরলেও তো কাজ হচ্ছে না। অন্যদের চোখে ঢুকে গেলেও রুদ্র নজরেই যাচ্ছে না তার দিকে, উল্টো তার সাথে প্রচণ্ড ইগো দেখায়। না, রুদ্র অহংকারের সাথে পাল্লা দেওয়াটাও কুলাবে না। কিন্তু সে যদি ওর থেকে সরানো যেতেই পারে, মেয়েটাকে এইভাবে হেনস্থা করতে গিয়ে উল্টো নিজেই বিপদ হবে। রুদ্র রেগে মেগে চাকরি থেকে বার করে দেবে ওকে, তারপর ওই মেয়েকে অ্যাসিস্ট্যান্ট করবে। তাহলে আরও কাছাকাছি আসবে দুজন। সে তো কিছুতেই হতে দেওয়া যাবে না।
অন্য কিছু ভাবতে হবে, সম্পূর্ণ নতুন কিছু, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। রুদ্রজর দুপুরের সমাপ্তি, বেলা 2টো বাজে তখন। রুদ্র লাঞ্চ কেবিন দিয়ে এসে সে যদি নিজেও খেতে বসলো। ক্যান্টিনে তখন অফিসে প্রায়শই লোক। বার্গারের পৃষ্ঠাতে যেই মাত্র কামড় বসাতে যাবে অমনি মুঠোফোন বাজলো ওর। পাশেই ছিল মনুরা, কল করছেন, নিশ্চয়ই খেয়েছে কিনা জানতে। সে যদি হাত মুছে ফোন রিসিভ করলো। তবে মনুরার স্থানে কথা বলো আরিশা। হ্যালো সেজুতি, শুনতে পাচ্ছিস? আমার ফোনে ব্যালেন্স নেই, তাই আমার ফোন থেকে। হ্যাঁ বুঝেছি, বল। ও বলল আজকে আমি এঙ্গেজমেন্টের শপিংয়ে যাব, তুই কি যাবি আমার সাথে? আজকে যাবি? কই, রাতে তো বললি না। আরে আমি কিছু জানতাম নাকি, তোর ভাইয়াই একটু আগে বলেছে। ও, তাহলে ভাইয়াকেই নিয়ে যা। আরিশা উদ্যোগী হয়ে বলল, ও তো যাচ্ছে, কিন্তু সে যে পুরুষ মানুষ, অত কিছু কি বুঝবে? সে নিজের কাপড়ই কিনতে পারে, কিছু একটা পছন্দ করতেও কনফিউশনে ভোগে। সে যদি ভুরু উছিয়ে বলো, বাহ, তাহলে বউ বাঁচলো কী করে? সে কি আমি জানি? দেখা হলে জিজ্ঞেস করে নিস। আচ্ছা তুই বল, বিয়ের শপিং তো অনেকগুলো মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটা করতে হয়, ও তো ধৈর্যই হবে না, তুই চল না প্লিজ। বায়না শুনে সেদিনের চোখ বড় করলো। আমি আমি কি করে যাব? আমার তো অফিস আছে, এই সময় তোর বজ্জাত ভাসুর আমায় ছুটি দেবে নাকি? আমি অব্রুকে দিয়ে বলাই? সে যদি বলল, বলাতে পারিস, কিন্তু শুনবে বলে মনে হয় না। আরে শুনবে শুনবে, দাঁড়া আমি দেখছি, দেখ যদি শোনে। আরিশার লাইন কাটলো। সে যদি নিরুদ্বেগ ভঙ্গিতে মন দিল খাওয়ায়। এর মধ্যে কোনো তাড়া নেই এসবে, কারণ যে যাই বলুক সে জানে রুদ্র কাঙ্ক্ষিন করলেও অফিস টাইম ওকে ছুটি দেবে না। ওর সাথে যেন তার জনম জনমের শত্রুতা। এই ব্যাপারে সব হ্যাঁ নাই হবে, আর সব হ্যাঁ না। অব্র আজকাল অফিসে আসছে না, এলেও উকি মেরে চলে যাচ্ছে। সামনে বিয়ে বলে গা ভাসিয়েছে স্রোতে। রুদ্র অবশ্য তেমন কিছু বলছে না এখন, কদিনের জন্য কাজ থেকে অব্যাহতি দিতে হচ্ছে। সকাল থেকে অব্র অফিসের মুখও না হলেও দুপুরে ওকে দরজায় দেখে রুদ্র অবাক হলো। হন্তদন্ত পায়ে আশা ওকে শোধালো, তুই এখন? অব্র তড়িঘড়ি করে চেয়ারে বসলো। একটা বিরাট সমস্যায় পড়েছি ভাই। রুদ্র খেতে থাকা হাত থামলো, তাকায় ওর দিক, অথচ কণ্ঠ সাবলীন রেখে বলে, কি হয়েছে? অব্র মিলিয়ে গেল খানিক। রুদ্র সহজে উদ্বিগ্ন হয় না, এটাই তার বড় ভয়। যা বলি শিখে এসেছে, আড়ালেও পারলেই হবে। কি চুপ থাকতে এসেছিস? আরে না না ভাই, বলছি শোনো, একটু শ্বাস নিয়ে বলো। আর 1 সপ্তাহ পর তো আমাদের এঙ্গেজমেন্ট, তারপরে গায়ে হলুদ বিয়ে। তাই ভাবছিলাম আজকে থেকে শপিং শুরু করব। এখানে সমস্যা কিছু দেখছি না। অপর রয়েস হয়ে থেমে থেমে বলো, না মানে তুমি যদি আমার সাথে একটু যেতে। রুদ্র তাকাতেই হড়বড় ভঙ্গিতে বলল, ভাই ভাই প্লিজ, না বলো না। তুমি তো জানো আমার চয়েস খুবই জঘন্য, স্পেশালি এই জামা কাপড়ের ক্ষেত্রে। উল্টো দিকে তোমার ফ্যাশন সেন্স কি দুর্দান্ত, যেটা পরো মানুষ হা করে দেখে। তুমি গেলে আমার খুব উপকার হয়। তুমি ছাড়া এই বিপদে আমাকে কে বাঁচাবে বলো? অবসর কাঁদো কাঁদো নেশালো। রুদ্র না বললেই যেন এক্ষুনি কেটে ফেলবে বেচারা। রুদ্র সুস্থির জবাব দিল, তোর বউ কোথায়? তাকে নিয়ে গেলেই তো হচ্ছে। কি বলছো ভাই? না না, অলরেডি আমার ইমেজ খারাপ হয়ে গিয়েছে ওর সামনে, আর নয়। আমার অনেক কাজ আছে অব্র, এসবের জন্য সময় কোথায়? অব্র অনুনয় করলো, ভাই প্লিজ। ছোট ভাইয়ের বিনীত চেহারা মন দিয়ে দেখলো রুদ্র। ছোট করে বলো, ওকে। অব্র চকচকে চেহারায় হাসলো। প্রমোদ কণ্ঠে বলো, থ্যাংক ইউ ভাই। আমি জানতাম তুমি আমার কথা ফেলতেই পারবা না, কিন্তু আমার লেট হবে। হাতে 2টো ফাইল আছে, আপনার চেকিং কথা হবে। যা এখন। অপর মাথা নাড়ালো, কিন্তু চেয়ার ছেড়ে উঠল না। রুদ্র বলো, যেতে বললাম। এবারও না, বরং উসকুস করলো কতক্ষণ। আর কিছু বলবি? অপর টেবিলের নিচ থেকে 2 হাতের তালু ঘষলো। ইতস্ত করে বলো, ভাই আসলে আমি তো তোমার ভাই। আমি যেমন আমার ভাইয়ের ওপর মানে তোমার ওপর নির্ভরশীল, ঠিক সেইভাবে। রুদ্র অধৈর্য হয়ে বলল, এত পেঁচাবি না, যা বলবি স্পষ্ট। অপর মুখ ছোট করে বলো, বলছি মানে হয়েছে কি, এই যে আমার বিয়ের শপিংয়ে তোমাকে আমার দরকার পড়েছে, ঠিক তেমন আরিশার ওর বোনকে একটু দরকার। রুদ্র ভরু না চায় তো? অব্র মিনছে গলায় বলো, সেজদিকে যদি একটু ছুটি দিতে। রুদ্র জবাব এলো না, চুপ করে থাকলো। অব্র উত্তরের আশায় তাকিয়ে আছে।
আয়েশা কঠিন নির্দেশ, সেজদিকে নিয়ে তবেই আসতে হবে, না হলে রক্ষে থাকবে না ওর। বিয়ের আগে বউয়ের আবদার না মেটাতে পারলে ভালোবাসার প্রমাণ হবে কি করে? এখানে আমার এমপ্লয়ারির জন্য তো কোনো ফ্যাসিলিটি দেওয়া হয় না অব্র। তবে ওনার জন্য কেন দেব আমি? শুধুমাত্র উনি তো শ্বশুরবাড়ির লোক বলে। পরিচ্ছন্ন উত্তরের পিঠে কথা বলার মতো মুখ রইল না অব্রর। বুঝে ফেলো ভাইয়ের সাথে সেদিন আজ আর ছুটি পাওয়া হবে না। ছোটো কণ্ঠে বলো, না মানে বললাম আর কি। ঠিক আছে, তুমি যা ভালো বোঝো। রুদ্র ফুঁস করে শ্বাস ফেলে বলো, এখন যা, যাওয়ার সময় ওনাকে নিয়ে যাস। অব্র লক্ষ্মীর মাথা কাত করলো একপাশ, পরপর সতর্ক চোখে চাইল। সন্ধিহান কণ্ঠে বলল, হ্যাঁ সত্যি নিয়ে যাব? রুদ্র বলো, বিয়ের কদিন ওনাকে অফিসে আসতে নিষেধ করবি। ওভাবে রোজ রোজ ওনাকে হাফ টাইম ছুটি দিলে বাকিদের সাথে অন্যায় হবে। অফিসিয়ালি ওনাকে অফিস থেকে 10 দিনের ছুটি চেয়ে অ্যাপ্লিকেশন করতে বলবি, মনে থাকবে? অব্র বুঝতে পেরে ঝলমলিয়ে হাসলো, ওকে ভাই ওকে। আমি তো সেজদিকে নিয়েই যাব। আর তুমি কখন যাবে? সময় হলে চলে যাব, আমাকে নিয়ে ভাবতে হবে না। তুই যা, অলরেডি আমাকে অনেক ডিস্টার্ব করেছিস। অব্র ঠোঁট ফুলে শ্বাস টেনে আবার ছাড়লো। রুদ্র এত সময় ম্যানেজ হলে সে স্বপ্নও ভাবেনি। আজকাল এই বিষয়গুলো বড্ড অস্বাভাবিক। রুদ্র আকাশচুম্বী অ্যাটিটিউড আস্তে আস্তে মাটিতে নামছে বোধ হয়। বেশিক্ষণ জল ঘোলা করতে হয় না তাকে মানাতে। এর পেছনে সঠিক কারণ আসলে কি? সে যদি বেশ বিস্মিত, রুদ্র থেকে এত সহজে তার ছুটি পাওয়া যে সে ব্যাপার নয়, অতিমাত্রায় অস্বাভাবিক। এই লোক তো ওকে খাটানোর একটা সুযোগও হাতছাড়া করে না। তাহলে আজ কি হলো? অবশ্য ইদানিং এরকম অভাবনীয় ঘটনা প্রায়শই ঘটেছে, কিন্তু যেটা না চাইতো আশা না করতো হচ্ছে ওর সাথে। এই তো একটু আগে অবশ্যই বলো ছুটির আদায় শেষ, এক্ষুনি তার সাথে গাড়ি করে শপিং মলে যেতে হবে। পথে তুলে নেবে আরিশাকেও। সে যদি অবাক হলো চেপে রাখলো, কোনো কথা না বলে অবর সাথে পা মেলালো। গাড়িতে বসতে বসতে ভাবলো, রুদ্র রোশন চৌধুরীকে আজকাল কেমন কেমন লাগছে। হ্যাঁ উনি চুপচাপ, তবে তৎকালীন অনেক বেড়ে গিয়েছে তা। তীক্ষ্ণ মেজাজ শান্ত হচ্ছে যেন। অব্র ড্রাইভারের পাশে সিটে বসেছে, সে সিটে বসেছে পিছনে। সে মনে পড়েন তখন রুদ্র ভাবনায় মশগুল। ড্রাইভার যেই মাত্র ইঞ্জিন চালু করলেন, ঠিক সেই মুহূর্তে হাওয়ার বেগে হাজির হয় রুদ্র। দুরন্ত পায়ে এসে ড্রাইভার জানালার সামনে দাঁড়ায়। আশা ধরনের মোটামুটি ভেবাচাকা খেল সকলে। ড্রাইভার পুনরায় ইঞ্জিন বন্ধ করলেন। অব্র বিভ্রান্ত হয়ে বলল, ভাই কিছু হয়েছে? সে যেতে চকিত চাইল, ধ্যান ভেঙেছে ওর। তাকিয়েই দেখলো রুদ্র ওর দিকেই চেয়ে। চোকাচুকি হওয়ায় সেকেন্ড খানেকের মধ্যেই সবাইকে মুখ ঘোরালো সে। উত্তরে জানালো, আমিও যাচ্ছি। অব্র বিশ্বাস করতে পারল না, নিশ্চিত হতে শুধালো, হ্যাঁ তুমিও যাবে? রুদ্র চোখ সরু করলো, কেন? দরকার নেই। না না, তুমি তো বলছিলে লেট হবে, আমাকে চলে যেতে, তাই আর কি। রুদ্র কণ্ঠ বেশ শান্ত, তখন এটা বলেছি আর এখন বলছি আমি যাব, সমস্যা আছে? অব্র তৎপর দুদিকে ঘাড় দোলায়, জিজ্ঞেস করে, আমার গাড়িতে যাবে ভাই? হুম। অব্র একবার পেছনে বড়া সেজুদিকে দেখলো, তারপর কণ্ঠ চেপে রুদ্রকে বলল, ভাই তুমি এখানে আমার জায়গায় বসো। আমি পেছনে সেজুদির পাশে গিয়ে বসছি। সিট বেল্ট খুলতে নিলেই রুদ্র আটকে দেয়। সোজা সাপটা বলেন, না তার দরকার নেই, যে যেখানে আছে সেখানেই থাকুক। এরপর ড্রাইভারকে বলো, রশিদ তোমার যাওয়ার দরকার নেই, আজ তোমার ছুটি। উনি বিনা বাক্যে মাথা কাত করলেন। রুদ্রর সাথে কথা বাড়ালো বিপজ্জনক। ভদ্রভাবে নেমে গেলেন গাড়ি থেকে। অব্র কপাল কুঁচকে বলো, ভাই তবে গাড়ি কিভাবে চলবে? রুদ্র উত্তর দিল না, খোলা জায়গায় গিয়ে ঢুকলো ভেতরে। স্টিয়ারিংয়ে হাত রেখে বসলো, যার অর্থ আজকের ড্রাইভার তিনি। অব্র চমকালোর সঙ্গে সেজদিও। অব্র বিস্ময়ের কারণে সেজদি জানে না, তার চমকার কারণ রুদ্র ড্রাইভার করবে তাতেও নয়, সে যে পিছনে বসেছে সেই জন্য। না কচু লোকটা ওকে গাড়িতে চড়িয়ে নিজে চালাবে, সম্মানে লাগবে না? পরবর্তী ভাবলো, দিন পাল্টাচ্ছে সে যদি। একদিন যেই লোকটা গাড়ির ডিকিতে ওঠাতে কত শত হয়েছিলি, আর সেই লোকটাই কিনে তোকে সহ গাড়ি চালাচ্ছে। সে যদি হাসি পেল, হাসিতে ফেটে পড়তে মন চাইল রীতিমতো। ও কি হাসবে, হাসা উচিত। উত্তর মিলতে মিলতে গাড়ি স্টার্ট হলো। প্রস্তুত না থাকায় ঝুঁকে পড়ল সে যদি। রুদ্র তার নাক বরাবর সিটে।
এমন আশঙ্কিত ঝুঁকে পড়ায় ওর কাঁধে আঙুল স্পর্শ লাগে ওর। সে টের পেয়েছে কিনা জানা নেই, তবে খেয়াল করতে দ্রুত হাত গুটিয়ে কোলের উপর আনলো সে জ্যোতি। রুদ্র ভাবগতি বুঝতে সতর্ক নিতে চাইল, কিন্তু না, বিশেষ হেলদোল নেই তার। বরং ভিউ মিররটা ঘুরিয়ে দিল এদিকে। সে যদি আয়নার ভিতর চেয়ে খুঁজে পেল রুদ্র ফর্সা মুখ বিরল। একই সময় সেও চাইল। ফের চোকাচোকি হলো দুজনের, দৃষ্টি সরালো অমনি। গাড়ির ভেতরে অব্র কণ্ঠস্বর ব্যতীত অন্য কোনো আওয়াজ নেই। ছেলেটা আয়েশাকে নিরন্তর ফোন করছে, ক্ষণবাদে জেনে নিচ্ছে সে নিচে নামলো কিনা। ওদের এমন গদগদ প্রেম দেখে মাঝে মধ্যে অতিষ্ঠ হয় সে জ্যোতির। দুনিয়াতে এরাই শুধু একমাত্র বিয়ে করছে যেন। ওহ চুপ রুদ্র চুপ। শুধুমাত্র অব্র ফোনালাপেই দিশালা গাড়িটা। প্রায় 20 মিনিটের মাথায় রুদ্র গাড়ি সেজুতিদের বাড়ির সামনে থামালো। একবার পেছনের দিকে হেলে পড়ল মেয়েটা। বরাবরের মতোই বিদীর্ণ হলো নিজের প্রতি। এই হলো ওর এক বিরাট সমস্যা। গাড়ি চলা আর থামা দুটোই কোনো কালেই সে প্রস্তুত থাকতে পারে না। আয়েশা দাঁড়াতেই ছিল গেটে, পুরো একমন আটা লাগিয়েছে মুখে। ফর্সা চেহারা, সাদার তোপে চোখ মুখ বোঝাই মুশকিল। মেয়েটার গায়ের রং এমনিতেই চকচকে, তাও এত মেকআপের কী হলো বুঝে পায় না সে যদি। সে কোথাও সেজে যায় না, আর আরিশা না সেজে কোথাও যায় না। অব্র আরও দুজনকে দেখে দাঁত বার করে হাসলো। আরিশা হাত উঠিয়ে রুদ্রকে সালাম দিল। জবাবে রুদ্র মাথা নাড়ালো স্বল্প, কিন্তু এবারে বিপত্তিটা বাঁধলো। অব্র ঘাড় ঘুরিয়ে সেজুতের দিকে চাইল সে, দ্বিধাদ্বন্দ্বে ভোগা কণ্ঠ মিনমিনিয়ে বলো, সেজুতি বলছিলাম যে মানে এ তুই বুঝে ফেলছো। অব্র ওকে সামনে বসতে বলছে, কারণ সে তার হবু বউকে নিয়ে পেছনে গা ঘেঁষে বসবে। সে যদি বুঝেও চুপ করে রইল, জায়গা থেকে নড়বে কিনা ভাবছে। পুরোটা রোদের ওপর নির্ভর করছে ওর। সে কি ওর পাশে বসতে চাইবেন? ওনার যা ডাঁট। তখনই রুদ্র অধৈর্য গলায় বলল, অব্র যা করবে ফার্স্ট, আমারও তো সময় নেই। রুদ্র এই কথা সবার জন্য যথেষ্ট। নীরব মত পোষণ করলো সে। বোঝালো এতে তার আপত্তি নেই। সে যদি বিরক্ত না হয়ে পারছে না। এই লোকের মেয়েদের মতো মোট সুইং হয় কেন? কাল বলবে ওকে দেখলেও তার ইরিটেটিং হয়, আজ আবার ওর পাশেই বসবে। সে যদি নেমে রুদ্র পাশে গিয়ে বসলো। অব্র আগেই নেমে দাঁড়িয়ে আছে। আরিশা বসলো পাশে সে। তবে সে যদি বসে, ভয়ে ভয়ে তাকালো রুদ্রর পানে। নাক বরাবর রাস্তা চেয়ে সে। দীর্ঘ চিবুকের এক পাশ থেকে চোখে নাকটা আরও উঁচু হয়ে আছে। সে যদি একবার ওকে দেখে জানলা থেকে বাইরে ফিরল। রুদ্র গম্ভীর কণ্ঠে হুকুম দেয়, সিট বেল্ট বাঁধ। সে যদি ও হ্যাঁ বলে তড়িৎ গতিত করে বেড বাঁধলো। রুদ্র গাড়ি চালু করলো ফের। পেছনে অব্র আর এসে ফিসফিসে স্বর। হবু স্ত্রীর নরম কোমল হাত নিয়ে বসে রয়েছে অব্র। একটা বয়ফ্রেন্ডের শোকে নীরব হাহাকার লাগলো সেজুদির। হতাশ ভঙ্গিতে মাথা এলিয়ে দিল সিটে। ওদের গন্তব্য বসুন্ধরা শপিং মল। এখনও বহুদূরের পথ। সেজুদির চোখ বোঝা মাত্রই আয়েশা বলল, এই সেজুদি তুই কিন্তু মলে আমার সাথে সাথে থাকবি। সেজুদির চোখ না খুলে বলল, যদি আমাকে কিছু কিনে দিস তবে। এমনি এমনি কোনো কাজ আমি করি না। সঙ্গে সঙ্গে পেছন থেকে ওর মাথার চাটি মারল আরিশা। অব্র স্ফুট কণ্ঠে বলো, নো টেনশন শালিকা, আমি আছি না। তোমার যেটা চুজ হবে খালি বলবে, ব্যাস কিনে দেওয়ার দায়িত্ব আমার। সে যদি রকেট ব্যাগে ঘুরে চাইল, সত্যি কিনে দেবেন ভাইয়া? ইয়েস, কিনে দেবো না কেন? তুমি আমার একমাত্র শালি, আদৌ ঘরালি। বলতে বলতে অদ্র থামলো, চোখ বড় করে রুদ্র দিকে চাইল। এতক্ষণ বেমালুম ভুলেই বসেছিল সাথে বড় ভাই আছে। এবার নিচু কণ্ঠে বলো, কি চাই বলো? ড্রেস কিনবে? সে যদি হেসে বলো, বলছেন এতেই খুশি। দিগন্তে তখন সূর্য নেই, সন্ধে নেমেছে পুরো দমে। গোটা মল জুড়ে আলোর হুটোপুটি। এ যে সুন্দর করে সাজিয়েছে সব। গাড়ি থেকে নামতে দ্রুত নামলো আরিশা। অব্র সে যদি গিয়ে পেছন পেছন আসতে বলে সামনে এগিয়ে গেল। সে তখনও ঠায় বসে গাড়িতে। রুদ্র বিরক্তি দেখিয়ে বলল, নামুন, ঝিমোতে হলে বাড়ি গিয়ে ঝিমুন। সে যদি চোখ না গোছালো, খ্যাক খ্যাক করা স্বভাব, এই লোকের জীবনও যাবে না। তর্ক না করে নেমে দাঁড়ালো সে। রুদ্র পার্কিং লটে গাড়ি রেখে এলো এক ফাঁকে। সে যে তখন গোটা মল হা করে দেখছে। এমন নয় যে এই মল আগে দেখেনি, দেখেছে, কিন্তু দিনের বেলায় ওই সময় এতটা সুন্দর লাগে না। রুদ্র ওকে ফেলে এগিয়েছে দু কদম। সে যদিও হাঁটতে নিল। এর মধ্যে একটা বাচ্চা ছেলে ভিক্ষে চাইতে আসে। পরনে ছেঁড়া ফাটা স্যান্ডো গেঞ্জি, মাথা ভর্তি লাল চুল, শুকনো একটা চেহারা। হাত পেতে বলো, আপা 2টা টাকা দেন।
রুদ্র থামলো অমনি। সেজুদিকে বলল, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? ছেলেটাকে দেখে মায়া লেগেছে সেজুদির। ঝটপটে হস্তে 50 টাকার একটা নোট দিল সে নিল, হাসলো, তারপর বিদ্যুৎ বেগে ছুটে গেল রুদ্র নিকট। একই রকম হাত পেতে বলল, 2টা টাকা দেন। সে যদি ঘাবড়ে গেল। এই ছেলের ভিক্ষে চাওয়ার লোক পেল না, এক্ষুনি বাসখায় ধমক খাবে। বাচ্চাটাকে রুদ্র ধমকের কবল থেকে বাঁচাতে ধরপড় করে বলল, এই ছেলে তুমি ওনার থেকে চাইছো কেন? আমি না দিলাম? হে তো দেয় নাই। হে দেয় নাই মানে কি? আমি তো দিয়েছি, উনি আর আমি একই। আমার দেওয়া মানে ওনার দেওয়া। রুদ্র ঝট করে চাইল, গাঢ় সেই চাহনি। সে যদি থতমত খেল বিষয়টাই। মুখ ফসকে বলা বাক্য চোর ধরা পড়ার মতোই চেহারা বানালো। কথা ঘোরাতে নরম স্বরে বলল, এখন যাও বাবা, পরের বার বেশি দেব। ছেলেটি ভদ্রের মতো মাথা নাড়ে। যেতে নিলেই রুদ্র আটকে দেয়, দাঁড়াও। ওয়ালেট বার করলো সে, বড় মাপের একটা নোট রাখলো ওর পেটে রাখা হাতে। 500 টাকা থেকে বাচ্চাটির চোখ মুখ চকিয়ে উঠল। হা করে চাইল রুদ্রর পানে। খুশিতে লাফাতে লাফাতে প্রস্থান নিল এরপর। সে যদি নিজেও হতবাক চেয়ে। রুদ্রকে যেমন ভেবেছিল তেমন মিলল না দেখে ভালো লাগছে, আবার বিস্ময়ও হচ্ছে। শেষে মাথা নুয়ে নুয়ে মুচকি আসলো সে। তখনই রুদ্র কুইন ধরে টান মারল, পুরো শরীরটাকে নিয়ে নিল নিজের কাছে। সে যদি হকচকিয়ে যায়, সে আগের ন্যায় হুমড়ি খেয়ে পড়ল ওর বুকে। পাশ থেকে সে সময় দ্রুতগতিতে একটা সিএনজি ছুটে গেল। সে যদি বুঝতে পেরে কৃতজ্ঞ চোখে চাইল, অথচ রুদ্র ধমকে বলল, চোখ কি ব্যাগে ঢুকিয়ে রেখেছেন? আরেকটু হলে তো বুঝতেন কি হচ্ছিল। ননসেন্স একটা। সে যদি ঠোঁট উল্টায়, দোষটা তো ওর বলেই ধমক সঙ্গে নিয়ে গেল। রুদ্রকে দেখে মলের ভিতরে ঢুকে গেল। সে তখনও দাঁড়িয়ে। রুদ্র কড়া পারফিউম কিছু একটা মেশানো ছিল বোধ হয়। কেমন নেশার মতো লাগছে সেজুদের। আপনা আপনি চক্ষু পল্ব বুঝে আসছে যেন। সে যদি হা হুতাশ করলো মনে মনে। এই লোক হুটাট আমাকে কেন এভাবে কাছে টানছে আল্লাহ জানে। আমার ভেতরে যে কি হয় উনি কি করে বুঝবেন।